বিকেলের হলুদাভ ম্লান রোদ দেয়ালের গা চুইয়ে গড়িয়ে পড়ছে। থমথমে নিরাগ পরিবেশ, গাছের ছায়ারা মাটিতে ছেয়ে আছে। একটু পরেই নীলাভ আকাশে বিছিয়ে যাবে ধূসর নীল। অরুণিকার কোলে মাথা রেখে মোবাইলে গেমস খেলছে শৈবাল। তার ভ্রুযুগল বিচিত্র ভঙ্গিতে বাঁকানো। অরুণিকা স্বামীর চুলে হাত গলিয়ে রেখেছে, হালকা হাতে মুঠো করে আবার ছেড়ে দিচ্ছে। শৈবালের দৃষ্টি বিভ্রান্ত। অরুণিকা কৌতূহলী গলায় বলল, কি ভাবছেন? শৈবাল মোবাইলে নজর রেখেই বলল, তুমি কি করে বুঝলে? আপনার ভ্রু দেখে। ভ্রু দেখে কিছু বোঝা যায়? প্রিয় মানুষের যে কোনো ভঙ্গি দেখলে তাদের অস্তিত্ব বোঝা যায়। শৈবাল ভ্রু বিলাস করে চাইল অরুণিকার দিকে। অরুণিকার চুল ছড়িয়ে আছে তার মাথার দুই পাশে। একটু ঝুঁকতেই নিজের মুখের সাথে সাথে শৈবালের মুখেও আচ্ছাদিত হলো অরুণিকার রেশম কালো চিকুরে। শৈবাল সন্ধানী গলায় বলল, আমি তোমার প্রিয় মানুষ। অরুণিকা মুচকি হেসে কপট গলায় বলল, তাহলে? কেউ না। শৈবাল হাসলো। তার কপালে চুমু আঁকলো অরুণিকা। আকস্মিক ঘটনায় শৈবাল চমকালো। অরুণিকা অধৈর্য গলায় বলল, বলুন না কি ভাবছেন। আগে চুমু খাও। খেয়েছি তো। ওখানে না। অরুণিকার ঠোঁট ভর্তি রক্তিম লাজ। সে সলজ্জ গলায় বলল, ঢং। তাহলে বলবো না। বলুন না। যা বলেছি তাই করো। অরুণিকা শৈবালের বেহায়াপনা দেখে অবাক হলো। আজকাল অদ্ভুত আবদার করে শৈবাল। শৈবালকে আশ্চর্যের তীর বিধিয়ে তার ওষ্ঠতরে গম্ভীর চুমু খেলো অরুণিকা। ঠাস করে মোবাইলটা হাত থেকে পড়ে গেল শৈবালের। অরুণিকা ঝুমঝুম করে হেসে উঠল। শৈবাল তুষ্ট গলায় বলল, ভূমিকম্প শুরু করে দিলে তুমি। একটু বলে নেবে না? প্রিপারেশন নিতাম। বেহায়া। শৈবাল ফিচেল হাসে। অরুণিকাকে টেনে নিয়ে তার অধরষ্ঠে ডুব দেয়। দীর্ঘ সময় পর ছেড়ে দিয়ে বলে, চুমু এভাবে খেতে হয়, বুঝলে? আপনি আসলে একটা বেহায়া। ট্যাক্স নাও শেষ, এখন বলুন কি ভাবছেন। শৈবাল বিছানা থেকে মোবাইল নিয়ে আবারও তাতে মনোযোগী হলো। বলল, শিমুলের কিছু একটা হয়েছে। কেন? দেখলে না, খেতে বসে একটা কল আসতেই ওর গলায় খাবার আটকে গেল। একবার তো রুমে গিয়েও দেখি সেম অবস্থা। জিজ্ঞেস করলাম, বলল ভিসা নিয়ে কি যেন ঝামেলা হয়েছে। তাই হয়তো টেনশন করছে। হয়তো, কিন্তু তাই বলে এমন অবস্থা? ও কিভাবে কাঁপছিল দেখেছ? আমার তো মনে হচ্ছে ওর নির্ঘাত মৃগী রোগ হয়েছে। অরুণিকা শৈবালের চুল আলতো হাতে খামচে ধরে বলল, যত সব আজগুবি কথা বাদ দিন, আপনাকে একটা সিক্রেট বলি। শৈবাল চিবুকুচু করে তাকালো। তারপর চোখ নামিয়ে মোবাইলে তাকালো। দুই হাতের বুড়ো আঙুল সমান তালে মোবাইলের স্ক্রিনে চলছে তার। বলল, বলো। অরুণিকা এক চিলতে হেসে শৈবালের কান ছুঁয়ে বলল, আপা আবার কনসিভ করেছে। শৈবাল ধীর স্থির গলায় বলল, তোমাকে কে বলেছে? আপা বলেছে? না, সেদিন আপা আম্মাকে ফোন করে বলছিল, আমি তখন আড়াল থেকে শুনেছি। শৈবাল অত্যন্ত স্বাভাবিক গলায় বলল, ভালোই হয়েছে। রিমঝিমও বড় হয়েছে, নিজের হাতে মোটামুটি অনেক কিছুই করতে পারে। সমস্যা হবে না তেমন। আপার উপর রাগ করো না, সব ঠিক হয়ে যাবে। রাগ পড়ে যাবে আপার। জানি কয়েকদিন পর এমনিতেই সব রাগ ধুয়ে যাবে। শৈবাল অবাক গলায় বলল, কি করে? আপনার জানতে হবে না, সময় হলে জানবেন। সময় হয়নি এখনো। না। এমন কি যে সময়ের আগে আমি বুঝবো না? অরুণিকা আলতো হেসে বলল, কারণ আপনার বুদ্ধি নেই। শৈবাল অরুণিকার কথায় তাল মিলিয়ে বলল, ও আমার বুদ্ধি মনে হয় হাঁটুর নিচে। অরুণিকা জোর দিয়ে বলল, হাঁটুর নিচেই? না হলে কি আর বউয়ের কোলে মাথা রেখে গেমস খেলতেন? শৈবাল চকিতে তাকালো। মৃদু হেসে বলল, একটু আগে তো তুমিই নিষেধ করলে, এখন আবার আমার বুদ্ধির মুড়িঘণ্ট করছো। এই তোমাদের মেয়ে জাতির এক দোষ। তোমাদের মন বোঝার মতো কোনো মেশিন আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী আবিষ্কার করতে পারেনি। আমরা তো সাধারণ পুরুষ,
এই জন্যই লোকে বলে পৃথিবীর সবচেয়ে বড় রহস্যের ভাণ্ডার হলো মেয়েদের মন। অরুণিকার চোখ মুখের রং পাল্টে গেল, বলল, এত আজে বাজে কথা কোথা থেকে শিখেছেন? আজকাল বেশি কথা বলেন আপনি। কথা পরে হবে, আগে বুদ্ধির পরীক্ষা দেওয়া যাক। শৈবাল আচমকা অরুণিকাকে নিজের কাছে টেনে নিল। অরুণিকা আকস্মিক ঘটনায় বিস্ময় হয়ে গেল, বলে উঠল, এই ছাড়ুন, কি শুরু করলেন? দরজার পাটা টানে মৃদু শব্দ হলো। ছোট ছোট হাতে দরজাতে চাপড় বাড়ছে রিম আর ঝিম। মামিমা দরজা খোলো, মামিমা দরজা খোলো। রিমঝিমের কণ্ঠে অরুণিকাকে ছেড়ে দিল শৈবাল। হাসতে হাসতে বলল, যাও, তোমার বাচ্চা পার্টি এসেছে, সামনে আরও একটা সামলানোর প্রিপারেশন নিয়ে নাও। অরুণিকা বিছানা থেকে নামতে নামতে ব্যস্ত ভঙ্গিতে বলল, আপনাকে সেসব নিয়ে ভাবতে হবে না, সামনে আরো দুটো সামলানোর প্রিপারেশন নিয়ে রাখবো আমি। শৈবাল মুচকি হাসে। দরজা খুলতেই হুড়মুড় করে ভেতরে ঢুকে পড়ে দুই বোন। রিমঝিমের কোল জুড়ে লাল শাড়ি আর নীল চুড়ি। আদুরে মায়া ভরা কণ্ঠে আবদার করল রিম, মামিমা শাড়ি পরিয়ে দাও, চুড়ি পরিয়ে দাও। অরুণিকা একগাল হেসে আহ্লাদি গলায় বলল, ও মা, আমার পাখিটা শাড়ি পরবে? হুম। দুই বোন একসাথে মাথা ঝাঁকায়। অরুণিকা দুই বোনকে বিছানায় তোলে। ঝিম চট করে শৈবালের কোলে বসে পড়ে। শৈবাল আসন পেতে বসে যেন ঝিমের বসতে সুবিধা হয়। দুই পা গোল করে ড্যাব ড্যাব করে চেয়ে থাকে রিমঝিমের দিকে। তার কোলে গুজ করে রাখা শাড়ি আর চুড়ি। রিমকে বিছানার উপর দাঁড় করিয়ে তাকে শাড়ি পরিয়ে দিচ্ছে অরুণিকা। ঘন শ্বাসে ঘরময় পায়চারি করছে শিমুল। মোবাইলটা বেজে যাচ্ছে তার। তীব্র বিরক্তি যখন মস্তিষ্কে চড়ে বসলো, কল রিসিভ করেই বিশ্রী ভাষায় গালি দিল শিমুল। ওপাশের ব্যক্তি সরল হাসি দিয়ে বলল, খেপেছিস কেন? শৈবাল যদি জানতে পারে অরুমিতা তোর সন্তানের মা হতে চলেছে, ভাবতে পারছিস কি হবে? শিমুল তিরিক্ষি গলায় বলল, তুই আসলে একটা জানোয়ার। আমি যদি বুঝতাম তুই এভাবে ফাঁসাবি তাহলে কখনো তোর সাথে অরমিতার পরিচয় করে দিতাম না। ওপাশের ব্যক্তিটি হো হো করে হেসে উঠল। চাপা স্বরে বলল, তোকে যা বলেছে তাই কর। বললাম তো নেই আমার কাছে অরণিকার নাম্বার। ও মোবাইল ইউজ করছে না সেদিন ঘটনার পর। ভাবিকে আমি অনেকবার জিজ্ঞেস করছি। আচ্ছা, মেনে নিলাম। কেমন আছে অরুণিকা? তুই গিয়ে দেখ, শালা কুত্তা হারামি। ওকে আমার চাই। চাইলে আগে কেন বিয়ে করেছি? এখন কেন তোর এত রস উঠছে? ওর বাবা যে হুট করে ওই পাগলা শৈবালের গলায় ওকে ঝুলিয়ে দেবে তাকে আমি জানতাম। এখন কি চাস তুই? ডাকাতের মতো হেসে উঠল মুঠোফোনের ওপাশে থাকা ব্যক্তিটি। টুকটুক করে লাইন কেটে গেল। ঘামে গোসল করে নিয়েছে শিমুল। তার একটা ভুল তার আজকের বিপর্যয়ের কারণ। রাগ, ক্ষোভ, ক্রোধ কখনো মানুষের জীবনে সুফল বয়ে আনে না। তা আজ সে চরম মূল্য দিয়ে বুঝতে পারছে। এক পা ছড়িয়ে পিড়িতে বসে আছে ফারিনা। গতকাল রাতে পা পিছলে পড়ে গিয়েছে, তার হাঁটু ছুলে গেছে। অন্য পা হাঁটুর কাছে ভেঙে রেখেছে। মাছ কাটছে সে আপাতত। রান্না দিয়ে তটস্থ অরুণিকা। আঁচল গুজে রেখেছে কোমরে। কপালে লেপটে আছে চুল। খড়মাক্ত মুখখানাতে একটু পরপর তাকায় ফারিনা। মুচকি হাসে সে। অরুণিকা ব্যস্ত ভঙ্গিতে চোখ রাঙিয়ে বলল, হেসো না তো, জলদি করো। আজ আসুক ফাহিম। ছেলেটা যে কি করে, যখনই ওকে বাজারে পাঠাই 2 ঘন্টা লাগিয়ে দেয়। ফারিনা একগাল হেসে বলল, ভাবি যান, রাগ করেন কেন? আইয়া পড়ব। এসে পড়বে তো জানি, কিন্তু আসবেটা কখন? দেরি হচ্ছে আমার। বৌমা, নমিতা বেগম ডাকলেন। এতে তাকালো অরুণিকা। তাড়া দিয়ে বলল, আর একটু আম্মা, এই যে চা হয়ে যাচ্ছে। নমিতা বেগম সহজ হেসে বললেন, চা নিতে আসেনি, তোমার ফোন এসেছে। অরুণিকা উচ্ছ্বাস নিয়ে বলল, কে ফোন করেছে? আম্মু? না, বলল তোমার কি আত্মীয় হয়, তুমিই কথা বলে দেখো। অরুণিকা সন্দিহান চোখে তাকিয়ে হাত বাড়িয়ে নমিতা বেগমের হাত থেকে মোবাইল নিল। নাম্বার দেখেও সে চিনতে পারল না। সে কানের কাছে মোবাইলটা নিয়ে সন্দিগ্ধ অভিব্যক্তিতে নরম স্বরে বলল, হ্যালো। ওপাশের ব্যক্তি হেসে উঠে বলল, কেমন আছিস? অরুণিকা ভ্রু কুচকালো। চোখ ছোট ছোট করে চাইল সে। তার মস্তিষ্কে স্নায়ুতে চাপ প্রয়োগ করে সে বুঝতে চাইছে কে কল করেছে,
কিন্তু পারল না। তাই সে প্রশ্ন করলো, কে আপনি? ফট করে হেসে উঠল অরুণিকা। নিষ্প্রভ মুখটা সহসা রোদের মতো জলজল করে উঠল। বলল, তুমি এতদিন পর কেমন আছো? নমিতা বেগম আশ্বস্ত হলেন। অরুণিকার কথা শুনে তিনি বুঝতে পারলেন ফোনের ওপাশের ব্যক্তিকে অরুণিকা চিনতে পেরেছে। তিনি ফারিনার দিকে এক ঝলক তাকিয়ে রান্নাঘরে চলে গেলেন। ওপাশের ব্যক্তিটি বলল, আগে বল কেমন আছিস, বিয়ে করে ফেললি, একটু জানালেও না। অরুণিকা নিভে যাওয়া গলায় বলল, আম্মু তোমাকে কিছু বলেনি? বিয়ে তো হঠাৎ করেই হয়েছে, কোনো অনুষ্ঠান ছাড়াই। আর তুমিও তো আমাদের বাড়িতে আর এলে না। আসবো কি করে? তোর বাবা আমাকে সহ্য করতে পারলে তো? শুধু শুধু আমাকে ভুল বুঝলো। অরুণিকা বিব্রত গলায় বলল। ওসব বাদ দাও, তুমি কেমন আছো বলো। অরুণিকা এক হাতে চুলা থেকে চায়ের পাতিল নামিয়ে তাকের উপরে রাখলো। দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে বলল, ভালো আছি। আমার শ্বশুরবাড়িতে এলে না? চিনি তো না, যাব কি করে? তাহলে ঠিকানা দিচ্ছি, চলে এসো। তুই ভালো আছিস? হুম। আমি তোর শ্বশুরবাড়ির কাছেই আছি, রাব্বি টি স্টলের কাছে, কিন্তু বাকি পথ চিনতে পারছি না। অরুণিকা উন্মুক্ত জোয়ারের মতো হেসে উঠে বলল, তুমি এখানে এসেছো? হ্যাঁ, ঠিকানা নিয়ে এসেছি, তোকে দেখে চলে যাব। তোর বাপ জানলে আবার কেলেঙ্কারি বাঁধাবে। বাসায় আসো, আমার শ্বশুর শাশুড়ি বাসায় আছেন। শৈবালও চলে আসবে, দুপুরে খেয়ে যেও। না রে, ফিরতে হবে আমাকে। তুই আয়, তোকে একটু দেখেই চলে যাব। তাই বললে কি হয়? কখনো তা আসোনি। সুযোগই তো দিলি না। তুই আসবি নাকি আমি চলে যাব? আরে না না, তুমি দাঁড়াও, আমি আসছি। অরুণিকা কল ডিসকানেক্ট করে মোবাইলটা সিমেন্টের তাকে রাখলো। কোমরে গুজে থাকা আঁচল নামিয়ে দিল। মুখটা মুছে বলল, তুমি মাছ কেটে ধুয়ে রাখো, আমি একটু আসছি। ফারিনা সম্মতি দিয়ে বলল, আইসা আর আম্মাকে চাটা গরম করে দিয়ে আসো। আইসা। অরুণিকা চট জলদি বাসা থেকে বের হলো। প্রায় ঘন্টা দেড়েক পর দরজার কাছে এসে চেঁচাতে লাগলো ফাহিম। ঘরের দরজা খুলে রাখা, তা ভেজানো ছিল। নমিতা বেগম রুম থেকে বেরিয়ে এসে মূল দরজার কাছে দাঁড়ালেন। ফাহিম অরুণিকার উদ্দেশ্যে বলল। রান্নাঘর থেকে অরুণিকা এলো না। ফারিনা উচ্চ আওয়াজে বলল, ভাবি যান ঘরে নাই, তুই বাজার এদিকে নিয়ে আয়। নমিতা বেগম শঙ্কিত চোখে তাকালেন। তিনি দ্রুত রান্নাঘরে গিয়ে বললেন, বৌমা কোথায়? ফারিনা ফরফর করে বলল, ভাবি যান তো তার আত্মীয় লগে দেখা করতে গেছে। নমিতা বেগম আতঙ্কিত গলায় বললেন, কখন? মেলা সময় হইছে। কি বলছো? আম্মা, শৈবালের কণ্ঠ পেয়ে যেন আত্মা শুকিয়ে এলো নমিতা বেগমের। তিনি শৈবালের দিকে ফিরে তাকালেন। শৈবাল ফিকে গলায় কৌতূহলী নিয়ে বলল, কি হয়েছে আম্মা? ফাহিম ওখানে দাঁড়িয়ে আছে কেন? আর আপনি রান্নাঘরে কেন? ওরু কোথায়? শৈবাল দরজা খোলা পেয়ে সোজা নিজের রুমে গিয়েছিল। অরুণিকাকে না পেয়ে রান্নাঘরে ফিরে আসে। নমিতা বেগম থতমত গলায় বলেন, কে যেন বৌমাকে ফোন করেছিল, তার সাথে দেখা করতে বেরিয়েছে সে। কি? কে ফোন করেছে? তা তো বলতে পারবো না, একটা ছেলে মনে হলো। ফারিনা দ্রুত গিয়ে নমিতা বেগমের মোবাইল ফোন এলে শৈবালের হাতে দিল। বলল, এই হারে নাম্বার আছে? শৈবাল রিসিভড কলে নাম্বার চেক করে আবারও ডায়াল করলো, কিন্তু মোবাইল সুইচ অফ। শৈবালের চোয়াল শক্ত হয়ে এলো। সে ফাহিমকে বলল যেন সামনের রাস্তাটা ভালো করে দেখে আসে। শৈবাল কাউকে ফোন করলো। সে উদ্বিগ্ন, উৎকণ্ঠিত, রোষে ফেটে পড়ে বলল, একটা মেয়েকে দেখে রাখতে পারেন না আপনারা? কি করেন সারাদিন? তৌফিক সাহেব এসে দাঁড়ালেন সেখানে। তিনি নম্র গলায় বললেন, এত চিন্তার কি আছে, গেছে চলে আসবে আবার। এই প্রশ্নে থমকে গেল সবাই। হতভম্ব দৃষ্টি তাদের। শৈবালের শিরায় শিরায় কাঁপন ধরেছে। ক্রোধে বিহ্বল সে। ডাইনিং টেবিলের চেয়ারে একটা জোরালো লাঠি বসালো। ধপ করে কাউচে বসলো। বসেই রইল। মিনিট 15 পর একটি ছেলে হম্বিতম্বি করে ঘরের ভেতরে ঢুকলো। তাকে দেখেই উঠে দাঁড়ালো শৈবাল। ছেলেটির সারা মুখ লালচে, ঘামের দরিয়া বইছে, চোখের দৃষ্টি এলোথেলো। অস্থির গলায় বলল, সরি স্যার, মা ফোন করছিল, কল রিসিভ করতে করতে কখন যে ছেলেটা ম্যামকে নিয়ে উদা হয়ে গেল খেয়ালই করতে পারলাম না।
নমিতা বেগম বিস্ফোরিত চোখে চেয়ে আছেন। এই ছেলেটিকে তিনি 3 মাস খানেক ধরে তাদের বাড়ির সামনে রাস্তাটায় দাঁড়িয়ে থাকতে দেখেছেন। মাঝে মাঝে উকি ঝুঁকিও মারত। শৈবাল রোষে চেপে ধরল ছেলেটির গলা, ফ্যাসফেসে গলায় বলল, তোকে এর জন্য রেখেছি আমি। ওর যদি কিছু হয় জানে মেরে ফেলবো তোকে আমি। ছেলেটি কাঁপতে শুরু করলো। শৈবাল ছেলেটিকে ছেড়ে দিয়ে নিজের চুল খামচে ধরলো। চোখে মুখে ভয়, আতঙ্ক আর বিদঘুটে চিন্তা ভাবনারা ডুকবিদা লাগাচ্ছে। শৈবাল হঠাৎ করে বাইরে যাওয়ার জন্য পা বাড়াতেই বলে উঠলেন তৌফিক সাহেব, কোথায় যাচ্ছিস? শৈবাল স্থির হলো, নত মুখে বলল, অরুণিকার কাছে। একটা হলুদ আবু উজ্জ্বল বাতি জ্বলছে। চারপাশের দেয়াল এখনো ছাই রঙা, প্লাস্টার করা হয়েছে খড়খড়ে। জানালার জায়গাটুকুতে গ্রিনেলে লাগানো হয়েছে, যা এখনো শুকায়নি। সিমেন্ট বালুর মিশ্রণে নতুন আমেজ দেখলেই বোঝা যাচ্ছে। মেঝেতেও সিমেন্টের শেষ প্রলেপ পড়েনি এখনো। ছোট্ট ছোট্ট ভাঙা ইটের টুকরো, প্লাস্টারের ছোট টুকরো, চালাইয়ের ছাই, এমনকি লোহার ছোট টুকরো পড়ে আছে। এখন বিকেল, দামাল সূর্য তার আঁচ কমিয়ে এনেছে, হেলতে শুরু করেছে পশ্চিমা দেশে। গোলাকার সূর্য তার ফিকে হলুদ রং ছাড়িয়ে কমলা রঙে নিজেকে রাঙিয়ে নিচ্ছে। ধূসর আকাশে গুচ্ছ গুচ্ছ মেঘের উড়ে চলা, কোথাও জমাট বেঁধে আছে শুভ্র মেঘ আকাশের ভাঁজে ভাঁজে। উঁচু বিল্ডিংগুলোই ছায়া নামতে শুরু করেছে। ক্লান্ত শহর একটু একটু করে এগিয়ে যাচ্ছে স্বয়ংকালের দ্বারে। বদ্ধ ঘরটির একপাশে দেয়ালে মাথা লাগিয়ে বসে আছে অরুণিকা। নিভু নিভু চোখ মেলে তাকাচ্ছে সে, মাথাটা ঝিমঝিম করছে, শ্বাস ভারী। অরুণিকা চোখের পলক টেনে তুলল, তা আবারও অচিরেই নেমে গেল। মাথাটা কষ্ট করে সোজা করলো, তারপর মন্থর গতিতে শ্বাস ফেলতে ফেলতে তাকালো সামনের দিকে। অমিত বসে আছে একদম তার নিকটে। অরুণিকা দেহভঙ্গি খানিকটা দৃঢ় করলো, তার হাত বাঁধা উল্টো করে, পায়ের গোড়ালিতেও মোটা দড়ির অস্তিত্ব। অরুণিকার হাত এখনো পেছনের দেয়ালে সাথে লেগে আছে। অসাবধানতায় ঘষা লেগে খানিকটা ছুলেও গিয়েছে। সেদিকে মনোযোগ না ঢেলে সামনের ব্যক্তিকে বলল, কেন নিয়ে এসেছো আমাকে? অমিত হাসলো। অরুণিকার একটুও পছন্দ হলো না সেই হাসি, খুবই বিশ্রী আর বিদঘুটে মনে হলো তার। অমিত সরস চোখে তাকালো, বলল, এখন কেমন লাগছে তোর? আমি কিন্তু তোকে সিটাকোটিভ দিতাম না, প্ল্যানই ছিল না, বাধ্য হলাম। ওই ঘাওড়া শৈবাল যে তোকে দেখে রাখার জন্য যে লোক রেখেছে তা কি আমি জানি? অবশ্য তোকে বেহুশ না করলে তুই আসতেও না আমার সাথে। শৈবাল তোকে কী জাদু করেছে কে জানে, এত কিছুর পরও আঠার মতো লেগে রইল ওর সাথে। অরুণিকা ওষ্ঠধর আলগা করে শ্বাস ফেলল, গলা শুকিয়ে আসছে তার। অস্ফুট স্বরে বলল, পানি খাবো আমি। আচ্ছা দাঁড়া দিচ্ছি। অমিত পানির বোতল দিয়ে তার ঢাকনা খোলে। অরুণিকার হাত ধরে তাকে পানি খাওয়াতে গেলে অরুণিকা প্রতিবাদ করে বলে, ছোবে না তুমি আমাকে। মিচকে হাসলো অমিত, বলল, গাড়ি থেকে এ পর্যন্ত তোকে বুকের সাথে লাগিয়ে নিয়ে এসেছি। বলেই আবারও হাসলো অমিত। অরুণিকার গা খিনখিন করে উঠল। অমিত অরুণিকার মুখে বোতলের মুখ ধরতেই সে গল গল করে কয়েক ঢোক গিলে নিল। তারপর লম্বা শ্বাস ফেলে অমিতার দিকে চাইল সে। সপ্রতিভ গলায় বলল, কিসের শত্রুতা তোমার শৈবালের সাথে? সে অনেক কিছু, আগে তোকে একটা অডিও শোনাই। অমিত অত্যাধিক আগ্রহ নিয়ে নিজের মোবাইল বের করলো পকেট থেকে, তারপর একটা অডিও প্লে করলো। মুহূর্তেই অরুণিকার লোচন জোড়া প্রস্ফুটিত হলো। অডিও রেকর্ডিং। অরুণিকা বলল, শৈবাল গাড়ি থামাও, থামাও বলছি। শৈবাল রশির সাথে বলল, এমন কেন করলে অরু? আমাকে ধোকা কেন দিলে? কি খামতি ছিল আমার ভালোবাসায়? কিছু পড়ে যাওয়ার আওয়াজ। অরুণিকা ভয়ঙ্কর ভাবে তাকিয়ে আছে শৈবালের দিকে। শৈবাল ক্ষোভে গাড়ির গতি বাড়িয়ে দিল। অরুণিকা অনুনয় করে বলল, প্লিজ শৈবাল, আমার কথা শোনো, আই এম সরি, প্লিজ গাড়ি থামাও, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। শৈবাল তাচ্ছিল্যের সাথে বলল, হোক, একসাথে যখন বাঁচতেই পারবো না, মরতে তো পারবো। অরুণিতা রাগ ঝেড়ে বলল, আর ইউ কেজি, তোমার ইচ্ছে হলে তুমি মরো, আমি নই, গাড়ি থামাও বলছি। গাড়ির গতি তার স্বাভাবিক গতির চেয়ে বেশি। অরুণিতা রুষ্ট গলায় বলল, তুমি সব জেনেই আমাকে বিয়ে করেছো, ওই শিমুল স্কাউন্ডালটা তো সব বলেছে তোমাকে, তাহলে এখন কি হয়েছে তোমার?
গাড়ি এলো পাথারি চলছে। শৈবালের চোখ লালাভো। তার কানের পাশ দিয়ে উষ্ণ স্বচ্ছ জলের সরু ধারা নামছে। সে বিক্ষুব্ধ গলায় বলল, ভুল একবার হয় ওরু, বারবার নয়। বারবার যা হয় তা পাপ। তুমি পাপ করেছ, তার জন্য তোমাকে আমি ক্ষমা করব না। আমাকে নিঃস্ব করে দিলে তুমি। কতবার ওর সাথে বিছানায় গিয়েছ যে ওর সন্তান তোমার গর্ভে। অরুমিতার গলার শ্বাস রোধ হয়ে এলো। তার অনাকাঙ্ক্ষিত প্রেগন্যান্সির কথা শৈবাল কি করে জানলো? সে চরম বিস্ময় নিয়ে বলল, এসব কি বলছো তুমি? কে বলেছে তোমাকে এসব? শৈবাল স্টিয়ারিং এ হাত রেখে অরুমিতার দিকে অগ্নিছড়া দৃষ্টিতে তাকালো। হিসিয়ে বলল, অ্যাবর্ষণও করিয়েছ। আর কত ধোঁকা দেবে তুমি আমাকে? তুমি শৈবাল! অরুমিতার প্রাণপণ চিৎকার আর ভয়ঙ্কর বিধ্বস্ত হৃদয় কাঁপানো আওয়াজের সাথে সব নিস্তব্ধ নিস্তেজ। অমিত মোবাইল রাখলো পকেটে। আলতো করে হেসে বলল, হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে। তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।